আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। পরিসংখ্যান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি পরীক্ষা প্রভাষক পরিসংখ্যান, শেরজাবাদ রানা শফিউল্লাহ কলেজ, শেরজাবাদ টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। আমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, আজকে আমরা জ্যামিতিক গড় নিয়ে আলোচনা করব। গতদিন আমরা গাণিতিক গড় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপর জ্যামিতিক গড় নিয়ে কিছুটা আমরা আলোচনা করব। দেখো, জ্যামিতিক গড় এর কিভাবে তোমরা জ্যামিতিক গড় নির্ণয় করবে। জ্যামিতিক গড়ের সংজ্ঞা, উদাহরণ এগুলা কিন্তু তোমার বইতে আছে, তোমরা দেখে নেবে। সেটা আমি সেজন্য আলোচনা করতেছি না। বইতে খুব সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া আছে। কারো বুঝতে অসুবিধা হলে আমাকে অনলাইনে জানাবে। আমরা জ্যামিতিক গড় কিভাবে নির্ণয় করতে পারি সেই সূত্রটা আমরা এখানে লিখেছি, যে জ্যামিতিক গড় জিওমেট্রিক মিনকে আমরা সংক্ষেপে জিএম দ্বারা প্রকাশ করি। আমরা আগেই বলেছি যে জ্যামিতিক গড়কে আমরা জিএম দ্বারা প্রকাশ করব। জিএম সমান এনটি লগ সামেশন লগ xi বাই n, এনটি লগ সামেশন লগ xi বাই n। এটা হলো অশ্রেণীকৃত বা অবিন্যস্ত তথ্য সারির ক্ষেত্রে। তথ্য সারিটা বা নিবেশনটা যদি অশ্রেণীকৃত বা অবিন্যস্ত হয়, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর যদি শ্রেণীকৃত বা বিন্যস্ত তথ্য সারি হয়, সেই ক্ষেত্রে আমরা জাস্ট শুধু কি হবে, এখানে একটা fi গুণ হবে সামেশন fi log xi বাই ছোট হাতের একটা কি হয়ে যাবে, বড় হাতের n হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটো হলো জ্যামিতিক গড় নির্ণয়ের সূত্র। এখন খেয়াল করো, আমরা এখানে দুটি তথ্য সারি তোমাদেরকে দিয়েছি। এই ধরো, এই তথ্য সারিটা যে এটার জ্যামিতিক গড় জিএম সমান হোয়াট, জ্যামিতিক গড় কত। সেই ক্ষেত্রে প্রথমে আমরা খেয়াল করলাম যে এটা অশ্রেণীকৃত তথ্য সারি এবং এখানে কোনো গণসংখ্যা অর্থাৎ f নেই। কাজে আমার প্রথম সূত্রটা আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব। প্রথম সূত্র ব্যবহার করতে গেলে আমার প্রয়োজন কি, লগ সামেশন লগ xi দরকার, আর n এর মানটা দরকার। তো n এর মান তো আমরা পেয়ে যাই যে এখানে তথ্য সারি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা তথ্য সারি আছে। কাজে n এর মান এখানে কত, 5। x এগুলো হলো x এর মান। ঠিক আছে, তাহলে x এর মানগুলো লিখেছি। এখন সামেশন log x, কাজে প্রথম আমি আরেকটা ঘর নিলাম কি, log x, অর্থাৎ এই যে x এর প্রত্যেকটা মানের আমি log নেব। log 3, ক্যালকুলেটরে দেখবেন log একটা বাটন আছে, সেই log বাটন চাপ দিয়ে 3 চাপ দিবে, যে log 3 এর যে মানটা হবে সেটা এখানে বসবে। ঠিক আছে, তারপরে log 7 এর যে মানটা সেটা এখানে বসবে। log 4 করার পর যে মানটা আসবে সেটা বসবে। এইভাবে যখন মানগুলো বসানোর পরে এই সব মানগুলো যখন আমি যোগ করব, সেটা হলো কি, সামেশন log xi বা সামেশন log x। এই মানটা আমি এখানে বসাবো। নিচে n এর মান আছে 5, তো এটা দ্বারা একটা ভাগ করলে আমি একটা মান পাবো। ঠিক আছে, বুঝতে পারছো? এটা একটা ভাগ করলে একটা মান, আমি মানগুলো বের করে নিই, তোমরা ক্যালকুলেটর সাহায্যে বের করে নেবে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের এক্সাম্পলটা বুঝাচ্ছি যে কিভাবে তোমরা কাজগুলো করবে। এন্টি লগ সামেশন এটার মান এবং এটার মান ভাগ দেওয়ার পরে এখানে একটা মান পাবে। সেই মানটা কি করবে, এন্টি লগ নিতে হবে। এখন এন্টি লগ কিভাবে নিতে হয় তোমরা হয়তো অনেকে জানো না বিষয়টা, কাজে ভালোভাবে খেয়াল করো যে এন্টি লগ নিতে হলে আমার কিছুই না, তুমি যে লগ বাটনটা ক্যালকুলেটরে, সায়েন্টিফিক ক্যালকুলেটরে যে লগ বাটনটা আছে, লগ, তার উপরে দেখবে তুমি শিফট চাপ দিয়ে সেই লগ বাটনটা চাপ দাও, তাহলে একটা ছোট টেনের মতো ক্যালকুলেটরে প্রদর্শন করবে। সেটাই তোমার এন্টি লগ। শিফট লগ চাপ দিলে এন্টি লগ হয়ে গেল। তো এন্টি লগ, তারপরে তুমি কি এই মানটা বসাবে ক্যালকুলেটরে, এই মানটা বসাবে। প্রথমে শিফট প্লাস লগ চাপ দিলে তাহলে এন্টি লগ হলো, তারপরে যে মানটা তুমি এন্টি
লগ করবে সেই মানটা তুমি বসালে, বসানোর পরে ইকুয়াল সমান চিহ্ন প্রেস করলে তুমি একটা দেখবে মান বের হয়েছে, সেটাই তোমার এই জিএম এর মান। বুঝতে পেরেছো? আশা করি অসুবিধা হবে না, তোমরা পারবে। এরপরে তাহলে এটা হলো অশ্রেণীকৃত জিএম এর মান। শ্রেণীকৃত ক্ষেত্রে দেখো আমরা একটা এক্সাম্পল দিয়েছি, শ্রেণী দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? তো গণসংখ্যার মানগুলো যোগ করলে আমরা বড় হাতের এন পাই। তো আমরা দেখলাম এটা শ্রেণীকৃত তথ্য সারি, কাজে আমার এই দ্বিতীয় সূত্রটা হবে এখানে। তো আমার দ্বিতীয় সূত্রে শুধু পার্থক্য কি, যে সামেশন এফ লগ এক্স দরকার আমরা, আর নিচে বড় হাতের এন, তো আমরা এই যে এফ এর মানগুলো যোগ করে বড় হাতের এন পেয়েছি, তাহলে সামেশন এফ লগ এক্স, তাহলে আমি একটা প্রথমে ঘর নিলাম লগ এক্স। তার আগে অবশ্যই আমাদের আরেকটা জিনিস করতে হবে, তোমরা অবশ্যই আগের ক্লাসে আমরা দেখিয়েছি যে শ্রেণীতে তো দুইটা করে মান থাকলে আমরা বলেছি মধ্যবিন্দু নির্ণয় করে সেই মধ্যবিন্দুটা হবে এক্স এর মান। তাহলে এখানে আমি মধ্যবিন্দু লিখলাম, মধ্যবিন্দু হবে তোমার এক্স এর মান, অর্থাৎ এইগুলার মধ্যবিন্দু 5 আর 10 এর মধ্যবিন্দু কত? 5 আর 10 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 7.5, 10 আর 15 এর মধ্যবিন্দু 12.5, 17.5, 22.5, 27.5। এবার আমি একটা ঘর করব log x, log x, অর্থাৎ এই x এর মানগুলোর লগ, এই যে এটার মধ্যে সেম, এখন এসে বলবো x এর মানগুলো লগ নিলাম, এখানে কতগুলো মান পাবো, ঠিক আছে? প্রত্যেকটা লগ নেওয়ার পরে এখানে কতগুলো মান পাবো। এরপরে আমার কি দরকার, f log x এর সামেশন করেছি, তাহলে আরেকটা ঘর আমি লিখব কি f log x, অর্থাৎ এই যে log x পেয়েছি, এই log x এর মানগুলোর সাথে আবার গুণ দেব কি f এর মানগুলো, 3 এর সাথে এটা গুণ, 2 এর সাথে এই মানটা গুণ, 1 এর সাথে এই মানটা গুণ, 4 এর সাথে এই মানটা গুণ, 5 এর সাথে এই মানটা গুণ করে আবার আমি কতগুলো মান পাবো। এই মানগুলো যোগ করলে, যে এই মানগুলো যোগ করার পরে যে মানটা পাবো সেটাই হবে তোমার f log x এর মান। f log x এর মানটা আমি এখানে বসাবো, n এর মান আছে 15, ভাগ করে আমি একটা মান পাবো, সেটা এন্টি লগ নিলেই আমার জিএম হয়ে গেল। বুঝতে পেরেছো? বইতে দেখবে কিছু এক্সাম্পল করা আছে, তোমরা এক্সাম্পলগুলো নিজেরা করার চেষ্টা করবে, তাহলে আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। বইতে তোমার এক্সাম্পল আছে, উদাহরণ 3.4, 3.4 একটা উদাহরণ আছে, পেজ 3-10, পৃষ্ঠা 3-10, উদাহরণ হলো তোমার 3.4 আজিজ স্যারের বইয়ে। এইটা তোমরা নিজেরা করবে, তাহলে তোমাদের জ্যামিতিক গড় সম্পর্কে ধারণা হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা জ্যামিতিক গড় সম্পর্কে একটা ধারণা পেয়েছো। আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো, যে তথ্য সারির ক্ষেত্রে কোনো মান যদি 0 আসে, কোনো মান যদি 0 হয় বা ঋণাত্মক মান হয়, সেই ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় করা সম্ভব নয়, কারণ 0 হলে টোটালটা গুণ করলে আমার 0 এসে যায়। জ্যামিতিক গড় হলো তোমার তথ্য সারির মানগুলোর গুণফলের তততম মূলকে তোমার জ্যামিতিক গড় বলা হয়। কাজে সব মানগুলোকে গুণ করতে হয়। এখন এই গুণ যদি একটা মান 0 এসে যায়, তাহলে তো টোটালটাই 0 হয়ে যাবে। বা কোনো মান যদি মাইনাস আসে, তো সেই মাইনাসের ক্ষেত্রে মূল নেওয়া কিন্তু তোমার ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয়ে তোমার মানগুলোকে অবশ্যই অশূন্য মান এবং ধনাত্মক মান হতে হবে। অশূন্য মান এবং ধনাত্মক মান, এটা খেয়াল রাখবে। অনেক সময় এমসিকিউতে এই জিনিসটা আসতে পারে, বা তোমাকে আমি এরকম কিছু তথ্য সারি দিয়ে দিলাম যার মধ্যে একটা 0 আছে, আমি এমসিকিউতে বললাম এটা জ্যামিতিক গড় কত, তুমি তো পৃষ্ঠার পর পৃষ্ঠা করে যাচ্ছ,
অঙ্ক করার জন্য সময় নষ্ট হচ্ছে সবই, কিন্তু এটা কিন্তু 1 মিনিটের অ্যান্সার। যেখানে তুমি প্রথম যদি এই জিনিসটা তোমার খেয়ালে থাকে যে 0 আছে, কাজে এটার জ্যামিতিক গড় নির্ণয় করা সম্ভব নয়। বুঝতে পেরেছো? এখন আসো আমরা তরঙ্গ গড় নিয়ে কিছুটা আলোচনা করি। তরঙ্গ গড় এর নির্ণয় সূত্রগুলো দেখো। তরঙ্গ গড় হারমোনিক মিন। তরঙ্গ গড় নির্ণয়ের সূত্র হলো HM দ্বারা প্রকাশ করব n বাই সামেশন 1 বাই xn। এটা হলো অশ্রেণীকৃত বা অবিন্যস্ত তথ্য সারির ক্ষেত্রে HM সমান ক্যাপিটাল N বাই সামেশন Fi বাই xn। এটা হলো শ্রেণীকৃত বা বিন্যস্ত তথ্য সারি ক্ষেত্রে। তাহলে এটা নির্ণয় করতে তোমরা আশা করি পারবে। যদি অশ্রেণীকৃত হয়, অশ্রেণীকৃত ক্ষেত্রে ধরো x এর মানগুলো আমরা লিখব, তারপরে এখানে আরেকটা ঘর করব 1 বাই x। অর্থাৎ এই যে x এর যে মানগুলো আমরা আছে প্রশ্নে দেওয়া থাকবে, সেই মানগুলোর প্রত্যেকটা 1 বাই ধরো এখানে x এর মান সাপোজ 3, এটা ধরো 2 4 এরকম, তাহলে 1 বাই 3 1 বাই x মানে কি 1 বাই 3, ক্যালকুলেটর 1 বাই 3 করে যে মানটা সেটা বসালাম, 1 বাই 2 যে মানটা সেটা বসালাম। এবার প্রত্যেকটা 1 বাই x করে মানগুলো আমরা এখানে বসাবো, বসানোর পরে একবারে সামেশন নেব, মানে এই মানগুলা যোগ করে যে মানটা পাবো সেটা এখানে বসাবো, আর উপরে n এর মান হবে পদ সংখ্যা বা তথ্য সারি তথ্যের সংখ্যা। ঠিক আছে? এবং যদি শ্রেণীকৃত হয় একইভাবে মাত্র অবশ্যই শ্রেণী দেওয়া থাকবে আর গণসংখ্যা দেওয়া থাকবে। তাহলে এই শ্রেণীগুলোর মধ্যবিন্দু নেবে প্রথমে, মধ্যবিন্দু হবে তোমার x, তারপরে তোমার কি দরকার f বাই x দরকার, f বাই x, এই যে f বাই সামেশন f বাই x, তাহলে f বাই x একটা ঘর করব, এখানে f এর মানগুলো থাকবে কিন্তু শ্রেণী আছে, আর x এর মানগুলো যখন পাবো এই f এর মান বা x এর মান করে যে মানটা সেটা এখানে বসাবো। ঠিক আছে? প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ভাগ করে সেই মানগুলো বসিয়ে এখানে সামেশন করে দেবো, যোগ করে দেবো, করার পরে সেই মানটা এই সামেশন f বাই x এর মানটা এখানে বসাবো, আর বড় হাতের n তো তোমার f এর মানগুলো যোগ করলে আমরা বড় হাতের n পেয়ে যাব। কেমন? তাহলে এইভাবে আমরা তরঙ্গ গড় নির্ণয় করতে পারি। তরঙ্গ গড়ের একটা উদাহরণ আছে বইতে, তোমরা উদাহরণ 3.6, উদাহরণ 3.5 এবং 3.6, পৃষ্ঠা হচ্ছে তোমার 3-11, পৃষ্ঠা 3-11, উদাহরণ 3.5 আর হলো 3.6। এই দুটো উদাহরণ তোমরা বাসায় করবে, তাহলে তোমরা তরঙ্গ গড় সম্পর্কে আরো ধারণা পেয়ে যাবে। এই তিনটে উদাহরণ তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো, তোমরা অবশ্যই করে এটা আমাকে দেখাবে অনলাইনে, এবং কারো যদি কোনো সমস্যা হয় সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গড়ের যে তিনটি অংশ, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, সেই তিনটি অংশ সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। তো তোমরা সবসময় একটা জিনিস দেখবে যে কোনো একটা তথ্য সারি বা নিবেশনের যদি তোমরা গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড় নির্ণয় করো, তাহলে তোমরা
তোমরা খেয়াল করবে যে am এটা একটা বৈশিষ্ট্য, am বড় হয় gm বড় hn, অর্থাৎ গাণিতিক গড়ের মান বড় হবে জ্যামিতিক গড় থেকে, আবার জ্যামিতিক গড়ের মান বড় হবে তরঙ্গ গড় থেকে। এই বৈশিষ্ট্যটা তোমাদের জানা থাকতে হবে। অনেক সময় তোমাদের কোনো তথ্য সারি বা নিবেশন দিয়ে তারপর বলে যে প্রমাণ করো এটা, তো সেই ক্ষেত্রে তোমরা তিনটার মান বের করে তারপর দেখিয়ে দেবে, যে দেখবে যে মানগুলা গাণিতিক গড়ের মানটা বড় হয়েছে জ্যামিতিক গড় থেকে, জ্যামিতিক গড়ের মানটা বড় হয়েছে তরঙ্গ গড় থেকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানে শেষ করতেছি। আমরা গড়ের তিনটা বিষয় সম্পর্কে ধারণা লাভ করলাম। আগামী দিন ইনশাআল্লাহ আমরা মধ্যমা প্রচুরক সম্পর্কে ধারণা লাভ করব। তোমাদের পরীক্ষার মধ্যে আমরা সিলেবাসে 3টি অধ্যায় আছে, এর মাঝে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। এগুলো তোমরা ভালোভাবে রিডিংগুলো পড়ো, তাহলে তোমরা পরীক্ষা মোটামুটি ভালো করতে পারবে। বইটা পড়বে, বইয়ের ভিতরে পড়াগুলো যে সংজ্ঞা বৈশিষ্ট্য এগুলা সম্পর্কে আগে তোমরা ভালোভাবে পড়ো এবং প্রত্যেকটা সূত্রগুলো দেখো, তারপরে উপপাদ্যগুলো যেগুলো আছে, এই যে আমি এরকম একটা লিখলাম, এরকম বৈশিষ্ট্য বা উপপাদ্যগুলো যেগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে পড়ো, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবে। তো আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।